নমস্কার, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ লাইভ ফোনের অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত এবং নতুন বছরের শুভেচ্ছা। অবশ্যই আমরা এই সময় যেই আমরা লাইভ অনুষ্ঠানে আপনারা সরাসরি কথা বলতে পারেন এবং শরীর স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পারেন এবং আলোচনার মাধ্যমে একটা সলিউশন পান, অবশ্যই একটা পার্মানেন্ট সলিউশন পান। তার কারণ এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু গ্রুপ অফ ডক্টরস এবং এক্সপার্ট ডক্টরদের নিয়ে তাদের এই পথ চলা এবং নতুন বছরে আমরা যখন পড়েছি, কিন্তু আদৌ কি আপনাদের শরীরে যে রোগগুলোকে নিয়ে বসে রয়েছেন সেগুলো কি নতুন বছরে একেবারে কি একটা কিওরের জায়গায় এসছে? একেবারেই নয়। তাই জন্যই তো আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই, কিভাবে আমরা প্রপার অ্যাডভাইসটা পাবো। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু সেই ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে ভীষণভাবে উপকারের জায়গাটাকে তৈরি করেন। বিভিন্ন ক্রনিক রোগ থেকে শুরু করে বিভিন্ন রোগ যেগুলো কিন্তু অনেক সময় আমরা বুঝতে পারি না, বিভিন্ন জটিল কঠিন ভয়ঙ্কর রোগ থেকে শুরু করে আমাদের যে এমনকি স্কিন ট্রিটমেন্ট, হেয়ার ট্রিটমেন্ট, সব রকম ট্রিটমেন্ট কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন এবং ভীষণভাবে মানুষ কিন্তু উপকৃত হচ্ছেন। সেটা হয়তো বলার অপেক্ষা রাখে না, তার কারণ এনবিপি সেইভাবেই কাজ করছে এবং তাদের শুধুমাত্র একটা জায়গা তারা সীমাবদ্ধ না, কলকাতা তথা পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ এবং পৃথিবীর বুকেও কিন্তু আয়ুর্বেদ চিকিৎসাকে তারা ঘরে ঘরে পৌঁছে দিয়েছে আর মানুষ ভীষণভাবে উপকৃত হচ্ছেন। সবচেয়ে বড় কথা হলো এটাই যে আমরা কতটা বেনিফিটেড হচ্ছি, কতটা আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে আমরা ভালো আছি এবং আমরা সুস্থ সবল সতেজ জীবন ফিরে পাচ্ছি। অবশ্যই পাবেন, সেই আমরা কিন্তু প্রপার অ্যাডভাইসগুলো আমরা পাচ্ছি। তখন আমাদের বিভিন্ন এনবিপির এক্সপিরিয়েন্স ডক্টররা আমাদের সঙ্গে থাকেন এবং আমরা আলোচনার মাধ্যমে আপনাদের কিন্তু একটা পার্মানেন্ট সলিউশন দেওয়ার চেষ্টা করি। নিশ্চয়ই আপনারা সেটাতে ভীষণভাবে উপকৃত হচ্ছেন। আজকেও কিন্তু আমাদের সঙ্গে উপস্থিত আছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক এনবিপি ইউনানি আয়ুর্বেদা অবশ্যই সেখানকার সেন্টারের কিন্তু আজকে সেই চিকিৎসক এসেছেন যিনি কিন্তু আপনাদের বিভিন্নভাবে কিন্তু ব্যক্ত করবেন যে কিভাবে আমরা রোগমুক্ত জীবন পাবো। আজকের আমাদের টপিকটা কিন্তু রেখেছি ব্যথা নিয়ে, অর্থাৎ কিভাবে আমরা এই যে ব্যথা থেকে উপশম পাবো। এখন একটা শীতের আমেজ, মানে যথেষ্ট এখন শীতের প্রকোপ পড়েছে, সেখানে ব্যথার পরিমাণটা কেন আমাদের এই সময়টা বিশেষ করে বৃদ্ধি পায়। আসুন আমরা জেনে নিই যে কিভাবে তার থেকে আমরা একটা রিলিফ পাবো, তার থেকে আমরা কিভাবে প্রিভেন্ট পাবো, অর্থাৎ কিভাবে প্রতিরোধ করব, এই ব্যথা থেকে কিভাবে উপকৃত হব, অর্থাৎ ব্যথা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসবো, সব কিছু কিন্তু আজকে আমরা বিশদভাবে জানবো। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছেন এনবিপি বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক এবং মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুরী। আমি সরাসরি তার কাছে চলে যাব। স্যার, স্বাগত এবং হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আজকে আমরা প্রোগ্রাম শুরু করছি আমাদের নতুন বছরে। আমরা আজকেই ফার্স্ট প্রোগ্রাম করছি আবার। সবাই ভালো থাকুক, সারা বছর আপনাদের ভালো কাটুক। আর যাদের ধরুন সমস্যা আছে, আমরা চাই যে আমরা আপনাদের পাশে থেকে আপনাদেরকে সাহায্য করতে, যাতে আপনারা সুস্থ হয়ে যেতে পারেন। একদম স্যার, আজকে কিন্তু আমরা যেই টপিকটা রেখেছি এটা নিয়ে আমাদের আলোচনাও হয়েছে, কিন্তু তবু এই আলোচনার মনে হয় শেষ নেই। তখন এই যে ব্যথা, আমাদের শরীরে বিভিন্ন রোগ আমাদের মধ্যে ভীষণভাবে কাহিল করে ঠিকই, কিন্তু ব্যথাটা কিন্তু আরও আমাদের যন্ত্রণাদায়ক, আরও পেনফুল, যেটা আমাদের একেবারে মানে পেনলেস জীবন তৈরি করে দেয়। সেই পেনলেস জীবন থেকে আমরা কিভাবে আমরা একটু পেনলেস জীবন আমরা পাবো, এটা আমরা আজকে জানবো অবশ্যই। তার কারণ ব্যথা থেকে আমরা কিভাবে উপশম পাবো, আয়ুর্বেদ চিকিৎসা কি বলছে, তার কি একজন বন্ধু রয়েছেন, আমরা একটু ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, সেম টু ইউ। বলুন, কোথা থেকে বলছেন? ব্যারাকপুর থেকে। বলুন, কি সমস্যা বলুন। বলছি যে আমার সিজনাল চেঞ্জে সর্দি কাশি হয়। সর্দি কাশি হলে অনেকদিন থাকে। এইটাই প্রশ্ন রাখতে বলছে যে কিভাবে এটা কমানো যায়। আপনার বয়স কত? পাওয়া যাবে 28 বছর। 28 বছর। শুনুন, আচ্ছা, এটা কি আপনার অনেক বছর ধরেই হচ্ছে নাকি এক বছর হলো, মানে এই বছরই হচ্ছে? প্রায় 2 বছর ধরে হচ্ছে। মানে প্রত্যেক বছরেই আপনার এই ঠান্ডাটা লেগে যায়, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনি শুনুন, আমি বলছি। প্রথম কথা হচ্ছে, যেটা ঠান্ডা লেগে যাওয়ার কারণটা হচ্ছে আমাদের যে ঠান্ডাটা কেন লাগে। অ্যাকচুয়ালি আমাদের যখন এই সময় কি হয়, কোল্ড কাফ ফ্লু এই ধরনের ব্যাপারগুলো হয়, দেখবেন অনেক সময় একটা জ্বর জ্বর ভাব হয়, ম্যাচ ম্যাচ করে। তাছাড়া ধরুন ঠান্ডা লেগে যায়। এই ঠান্ডা লাগার সময় কি হয়, অ্যাকচুয়ালি আমাদের কিন্তু কফ প্রকৃতি যেটা আছে সেটা কিন্তু আয়ুর্বেদ মতে বলে যে কফ প্রকৃতিটা বেড়ে যায়।
ঠিক আছে, এই পরিস্থিতি মানে পরিবেশ অনুযায়ী কিন্তু কফ যখন বেড়ে যায় আমাদের শরীরে, মানে কি মিউকাসের সিক্রেশনটা বেড়ে যায়। এটার মেন কারণ কিন্তু হচ্ছে কি আমাদের শরীরকে প্রোটেক্ট করার জন্য এটা কিন্তু তৈরি হয়। দেখবেন যখনই কোনো রকম আমাদের ঠান্ডা লাগে বা কিছু লাগে, যদি কফটা যখন তৈরি হয় বা কাশি হয়, ওগুলো কেন, যে আমাদের ভেতরে কোনো একটা মানে এমন কিছু রয়ে যায় যেটাকে শরীর চায় যে ওটাকে বের করে দিতে। ঠিক আছে, তার জন্যই ওটা আমাদের কাশি হিসাবে সেটা বের করে মানে এক্সপেল করতে চায়, বের করে দিতে চায়। বা ধরুন কাফ হয়, যেটা দেখবেন নাক দিয়ে জল পড়ে, নাক দিয়ে সর্দি বেরাচ্ছে, এগুলো। এবং অনেক সময় দেখা যায় যে এই মিউকাসটা অতিরিক্ত বেড়ে গিয়ে যদি কোনো ভেতরে একটা ইনফেকশনের মতো হয়, তখন দেখা যাচ্ছে যে কাফের কালারটা চেঞ্জ হয়ে হলদেটে হয়ে যায়। আমরা দেখতে পাই যে খুব বেশি ঠান্ডা লেগেছে, ঘর ঘর করছে বুকে, এগুলো। আর তাছাড়া শুকনো কাশিও হয়, আমরা দেখতে পেয়েছি। তো এটা অ্যাকচুয়ালি কেন হয়, আমাদের ইমিউনিটিটা যখন ফল হয়, মানে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা যদি কমে, তখন এটা হয়। রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে তাহলে বাড়াবেন কিভাবে? প্রথম কথা হচ্ছে যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গেলে আমাদের একটা সুন্দর লাইফস্টাইল লিড করতে হবে। যে লাইফস্টাইলের মধ্যে খাওয়ার একটা ব্যাপার থাকবে, যেটা সুন্দর মতো আমরা মেনটেন করব। একটা ব্যালেন্সড ডায়েট খাবো, পুষ্টিকর খাবার খাবো, খারাপ খাবো না, যেগুলো আমাদের শরীরকে দুর্বল করতে পারে বা আমাদের শরীরের মধ্যে বিভিন্ন ভাবে ইনফেকশান তৈরি করতে পারে, এমন খাবার কিন্তু আমরা খাবো না। দ্বিতীয়ত কি হচ্ছে, আমাদের ঘুম যেটা, সেটা কিন্তু ঠিক থাকতে হবে। ঘুম ঠিক থাকলেই দেখবেন যে আপনার কিন্তু শরীরের মধ্যে যত রকম রিপেয়ারের কাজ হয়, ঠিক আছে, যত ক্ষয়ক্ষতি হচ্ছে তার যে রিপেয়ারের কাজটা, সেটা ঘুমের সময় হয়। আমাদের তার জন্য কিন্তু রাতের ঘুমটা খুব দরকার, এবং একটা সাউন্ড স্লিপ হওয়া দরকার। ঠিক আছে, যেখানে চট করে ঘুম ভেঙে যাবে না। যখন ঘুমাবেন আপনি এতটাই মানে ঘুমে আচ্ছন্ন থাকবেন যাতে টুকটাক আওয়াজ হলে চট করে শুনতেও পাচ্ছেন না, এমন যাতে ঘুমটা হয়। ঠিক আছে। তৃতীয়ত আরেকটা কী হচ্ছে, আমাদের মানসিক চাপটাকে ঠিক রাখতে হবে। মানসিক চাপটা কিভাবে আপনি ঠিক থাকবেন? যে কোনো ব্যাপার দেখবেন আমাদের মন থেকেই তৈরি হয়। ভালোটাও মন থেকে তৈরি হয়, খারাপটাও মন থেকে তৈরি হয়। আপনি কোনো একটা ব্যাপার নিয়ে যখন ভাবছেন, সেটাকে নিয়ে নেগেটিভ ভাবছেন যখন, সেটা একটা মন থেকেই তৈরি হচ্ছে। আবার সেটাকে নিয়ে পজিটিভ ভাবছেন যখন, সেটা পজিটিভটাও কিন্তু মন থেকেই তৈরি হয়। তার জন্যই আমাদের সবসময় চেষ্টা করতে হবে, যে কোনো কিছু যেটা আমার মনে হচ্ছে যে মানে খারাপ আমি দেখতে পাচ্ছি, সেটাকে কিন্তু একটু ভেবে চিন্তে আমরা যদি ওটাকে মনটাকে পরিবর্তন করতে পারি, বা তার পিছনে একটা কোনো কারণ খুঁজে পাই যে যেটার থেকে আমার ওই খারাপটা পরিস্থিতি, তো আমার একটা কিছু ভালো হয়তো সুযোগ আসতে পারে, বা কিছু একটা হয়তো ভালো হচ্ছে, তাহলে দেখবেন আমাদের এবং স্ট্রেসটা কম হবে, মানসিক চাপটা কম হবে। আরেকটা মাথায় রাখতে হবে, এই যখন মানসিক চাপটা আসে, তখন সেটার থেকে যদি আপনি নার্ভাস হয়ে যান বা ভয় পান সেই সিচুয়েশানটাকে, তখনই কিন্তু আপনার ব্যাপারটা শরীরে হরমোনাল একটা নেগেটিভ চেঞ্জ আসবে, শরীরকে ক্ষতি করবে। ওটাকে একটা লাইফের একটা পার্ট হিসাবে যদি ধরে নিতে পারেন, হ্যাঁ অবশ্যই। আমরা দেখুন, যখনই আমরা বিপদে পড়ি দেখবেন ভগবানের শরণাপন্ন হয়। এটাও কিন্তু একটা পার্ট অফ লাইফ, এটাও কিন্তু হওয়া দরকার আছে। কারণ ভগবানের কাছে যখন আমরা কোনো প্রার্থনা করি, যে ধর্মেরই হোক না কেন, তখনই দেখবেন আমাদের মধ্যে একটা পজিটিভিটি আসে। আমরা যখনই ভগবানের কাছে আমাদের নিজেদের প্রবলেমটাকে সঁপে দিই, তখনই দেখবেন আমরা কিন্তু একটা বিশ্বাসের জায়গায় চলে আসি যে হ্যাঁ, আমি এই ব্যাপারটা থেকে উদ্ধার হয়ে যাব। আর দেখবেন এই বিশ্বাসটা যখনই থাকবে, আপনি কিন্তু সেই ব্যাপারটা থেকে ঠিক একটা রাস্তা পেয়ে যাবেন। আমার জীবনেও এরকম অনেক ঘটনা ঘটেছে, আশা করি সবার জীবনেই ঘটে। তো এই পজিটিভিটিটাকে রাখতে হবে, তাহলেই দেখবেন মানসিক চাপ কিন্তু কমবে। তার পাশাপাশি আরেকটা জিনিস রাখতে হবে, যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। এই যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যখনই আপনার থাকবে, তখন দেখবেন আপনার শরীরে ব্লাড সার্কুলেশন ভালো হবে। ব্লাড সার্কুলেশন ভালো হলে যে আমাদের যে পুষ্টি, যেটা আমাদের শরীরকে ঠিক রাখে, সেগুলো কিন্তু ঠিকমতো কাজ করা শুরু করবে। এই সবভাবে যদি আমরা নিজেকে ঠিক রাখতে পারি, তাহলে আমাদের ইমিউনিটি বাড়বে। এবং কিছু কিছু খাবার আছে, আপনার জন্য বলবো যে ভিটামিন সি খুব প্রয়োজন। ভিটামিন সি কিন্তু খুব বেশি ইমিউনিটি বুস্ট আপ করে। তো প্রত্যেকবারই এটা আপনি খাবেন, মানে ইচ্ছা করলে সারা বছর খেতে পারেন, কারণ ওটা ভিটামিন সি শরীরে স্টোর হয় না, যে এক্সেস হয়ে গেল, স্টোর হয়ে গেল, ক্ষতি করবে, ওরকম কিচ্ছু হয় না। ডেলি খরচা হয়ে যায়, তাই ডেলি খেতে হয়। তার সাথে আপনি তুলসী পাতাটা, আমাদের কিন্তু এই যে বিভিন্ন ধরনের তুলসী পাতা আছে, যত রকম তুলসী পাতা পাওয়া যায়, যে কোনো একটা হোক বা বিভিন্ন ধরনের হোক, যেটাই পাবেন খাবেন। এটা আপনার ইমিউনিটিকে কিন্তু বুস্ট আপ করবে, এবং
এই যে ঠান্ডা লাগার ব্যাপারটা যেটা বলছি আমি, এই কফ ব্যাপারটাকে কিন্তু কমিয়ে রাখে। তো এটাও আপনি করবেন। আর একটা হচ্ছে, যদি আপনি দেখছেন খুবই কষ্ট পাচ্ছেন, তাহলে কিন্তু অবশ্যই বলবো যে আমাদের কাছে আসবেন। এর চিকিৎসা রয়েছে, খুব ভালো চিকিৎসা এনবিপিতে রয়েছে। ট্রিটমেন্ট করলে কিন্তু আপনি এর থেকে পার্মানেন্ট একটা সলিউশন পেয়ে যাবেন। একদম। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি আচ্ছা, কোথা থেকে বলছেন? ক্যানিং। ক্যানিং থেকে। বলুন, কি সমস্যা বলুন। সমস্যা বলতে ফান ফান করার সময় ফান করার পরে গা ঘামানোর পরে গা খুব ফুলে যায়। গা হাত পা ব্যথা। আচ্ছা। গা হাত পা ব্যথা হয় স্নান করলে, তাই তো? না, আর চুলকায়। চুলকোয়? আচ্ছা আচ্ছা, যখনই স্নান করছেন আপনার চুল করছে, তাই তো? হ্যাঁ, একটু গা দিতে চুলকায়। আপনি কি কোনো পুকুর বা নদীর জলে স্নান করেন, নাকি সাপ্লাইয়ের জল বা ডিপ টিউবওয়েলের জলে স্নান করেন? না, আমি নদীর জলে স্নান করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি কোথা থেকে বলছেন? ক্যানিং থেকে বলছেন? আচ্ছা, ঠিক আছে, শুনতে থাকুন। শুনুন। দেখুন, অনেক সময় কি হয়, আমরা যে জলটায় স্নান করি সেটা আমাদের স্যুট করে না। স্যুট করে না বলতে তার মধ্যে এমন কিছু পদার্থ অনেক সময় থেকে যায় যেটা হয়তো আমাদের শরীরের জন্য বা স্কিনের জন্য ক্ষতি করে। এবং এই যে চুলকনি ব্যাপারটা যে স্নান থেকে হচ্ছে, এটা আপনার ওই জলের থেকে কোনো রকম একটা কিছু রয়েছে যেটার থেকে আপনার হয়তো অ্যালার্জিক একটা রিয়াকশান হচ্ছে। ঠিক আছে, দেখবেন অনেকের গরমে চুলকোয়, অনেকের ঠান্ডায় চুলকোয়, অনেকের স্নান করলে, আপনি যেমনি বলছেন স্নান করলে চুলকোয়, অনেকের আবার ঘাম হলে চুলকোয়। এরকম বিভিন্ন ব্যাপারে দেখা যায় যে আপনার অন্য কোনো সমস্যা নেই, অন্য সময় হয় না, কিন্তু এই সময়টা হচ্ছে। এইটার কি করতে হবে, দেখুন আপনার সিইএ রিপোর্ট, আপনার আইজিটা রিপোর্টটা করতে হবে। আইজি রিপোর্ট করলে তাহলে বোঝা যাবে আপনার যে এই ঠান্ডা লেগে যাওয়া বা চুলকোনোর ব্যাপারটা, মানে অ্যালার্জিক রিয়াকশানটা কতটা আছে শরীরের মধ্যে। সেটা যদি বেশি থাকে তাহলে কিন্তু আপনার একটাই কাজ করতে হবে, যে তার ট্রিটমেন্ট করাতে হবে। ট্রিটমেন্ট করালে কিন্তু আপনি এই যে অ্যালার্জিক যে আপনার শরীরের মধ্যে রিয়াকশানটা হচ্ছে সেটাকে নামিয়ে এনে নর্মালে করে দিতে পারবেন। ঠিক আছে, আইজি রিপোর্টটা দেখবেন নর্মাল হয়ে গেছে। যখন নর্মাল হয়ে যাবে দেখবেন এগুলো কিন্তু আপনার চট করে বাড়বে না, আপনাকে এফেক্টও করবে না। তার জন্য কি করতে হবে, আপনার একবার আসতে হবে, হেল্পলাইন নাম্বারে কল করে আসুন। আমাদের এখানে কোথায় আপনার কাছাকাছি, ক্যানিংয়ের কাছাকাছি কোন চেম্বার আমাদের আছে সেখানে এসে দেখিয়ে নিন। প্রবলেমটা কিন্তু সলভ হওয়ার মতো প্রবলেম, ঘাবড়ানোর কিছু নেই, কিন্তু দেরি করবেন না। যত দেরি করবেন আপনি কষ্ট পাবেন এবং প্রবলেমটা আস্তে আস্তে কিন্তু বেড়ে যেতে পারে। একদম। আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? আচ্ছা, আপনি ট্রাই করুন অবশ্যই। স্যার, আজকে আমরা যে আলোচনাটা করছি খুব সেন্সিটিভ আলোচনা, যেটা হলো ব্যথা। আমাদের অনেক সময় গাঁটে গাঁটে ব্যথা হয়, আমাদের শরীরে বিভিন্ন অঙ্গেই আমাদের ব্যথা হতে পারে। এর থেকে আমরা কিভাবে এর একটা প্রিভেন্ট করব, বা যদি হয়েও থাকে সেটাকেও কিভাবে আমরা একটা কিওর করব? দেখুন, আমাদের যে সমস্যাগুলো হয় ব্যথার, মেনলি আমরা হাড়ের জয়েন্টের ব্যথাটা নিয়েই কিন্তু খুব চিন্তিত থাকি। কারণ হচ্ছে এই ব্যথাগুলোই আমাদের কিন্তু সবচেয়ে বেশি কষ্ট দেয়, আর এটাই অনেক দিন ধরে চলে, ক্রনিক পেন আমরা যেগুলো বলি। সেই জন্যই কী হবে, এইটা নিয়ে কিন্তু আমাদের একটু সিরিয়াসলি নজর দিতে হবে। আয়ুর্বেদ মতে বলে যে আমাদের যাদের ধরুন বাত প্রকৃতি, শরীরের যাদের মধ্যে বাত প্রকৃতি, বা ধরুন কারো যে এই ত্রিদোষ বলি, বায়ু পিত্ত কফ, এই বাত প্রকৃতিটা যদি কারোর মধ্যে একটু বেড়ে যায়, যখনই বেড়ে যাবে, ঠিক আছে, তখনই কিন্তু দেখা যাবে যে তার মধ্যে ব্যথার ব্যাপারগুলো কিন্তু চলে এসছে। এবং এটা কখন বাড়ে, মানে বাত প্রকৃতির যারা হয় তাদের মধ্যে কিন্তু ড্রাইনেসের একটা ব্যাপার থাকে। ঠিক আছে, তো ওই বাত প্রকৃতিটা বেড়ে যায় কিন্তু শীতকালে, দেখবেন শীতকালে আমাদের স্কিন খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। তো এটাই একটা ইন্ডিকেশান যে শীতকালে কিন্তু বাত প্রকৃতির ব্যাপারটা কিন্তু বেড়ে যায়, মানে বাত দোষটা যদি কারোর মধ্যে বেড়ে যায় তাহলে কিন্তু তার মধ্যে দেখা যাবে যে ব্যথার সমস্যাটা কিন্তু বাড়ছে, এবং এর জন্যই আমরা দেখি যে শীতকালে ব্যথা কিন্তু লোকের বেশি হয়। এটার জন্য প্রিভেনশন কি, মানে কিভাবে আপনি প্রতিরোধ করবেন। দেখুন, প্রতিরোধ করতে গেলে আপনার শুধু শীতকালে এলে আপনি কিছু করলেন তাতে হবে না, আপনার সারা বছর ধরে কিন্তু নিজেকে মেনটেন করতে হবে। মেনটেনের মধ্যে আহামরি কিছু না, দুটো তিনটি জিনিস মেনটেন করতে হবে। একটা হচ্ছে আপনি এমন কিছু খাবেন না যেটা থেকে গ্যাসের সৃষ্টি হয়। বিশেষ করে আমরা দেখেছি যে ধরুন আমাদের যে ফুলকপি, বাঁধাকপি, এই ধরনের যে ব্রোকলি, এইগুলো খেলে অনেক সময় আমাদের অনেকে গ্যাসের সৃষ্টি হয়। বেগুন আছে,
তার সাথে যে তেঁতুলের টক, এগুলোকে আমাদের অ্যাভয়েড করা উচিত। ঠিক আছে, গেল। দ্বিতীয়ত আরেকটা কী করতে হবে, আমার রেগুলার কিন্তু একটু ব্যায়াম অভ্যাস করতে হবে। কি, আমার জিমে গিয়ে ব্যায়াম নয়, আমার যে কোনো বয়সই হোক না কেন, তো অল্প বয়স হোক, বেশি বয়স হোক, একদম বৃদ্ধ মানুষ হোক, সবার জন্যই একটা জিনিস, কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, ব্যায়াম, যেটা একটা সিস্টেমেটিক ওয়েতে আমার মুভমেন্ট, ঠিক আছে, হাত পা নাড়াচাড়া করতে হবে একটা সাইন্টিফিক ওয়েতে, যেটার একটা কিন্তু গুণাগুণ থাকবে। ঠিক আছে, সেটা করতে হবে, সেটাকেই বলা কিন্তু হয় ব্যায়াম। এই ব্যায়ামটা করা হলো, তার সাথে সাথে আমার দেখতে হবে প্রাণায়াম করতে হবে। প্রাণায়াম কেন করতে হয়, যে প্রাণায়াম করতে হয় কারণ আমাদের প্রাণায়ামের মাধ্যমে শরীরে অক্সিজেন সাপ্লাই বাড়ে। যত অক্সিজেন সাপ্লাই বাড়বে আমার শরীর কিন্তু তত সুস্থ থাকবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। শরীরে যত অক্সিজেনের মাত্রা বাড়বে আমি কিন্তু তত বেশি সুস্থ থাকবো প্রাকৃতিকভাবে। কোনো অক্সিজেন সিলিন্ডার লাগিয়ে দিয়ে অক্সিজেন নেওয়া, আমি সেটার কথা বলছি না। প্রাকৃতিকভাবে যত আমার শরীরে বাড়বে, সেটা আপনি বুঝবেন কীভাবে, যে আপনার অক্সিজেনের সাপ্লাইটা শরীরে ঠিক আছে বা বাড়ছে, আপনি কত সুন্দর করে নিঃশ্বাস নিতে পারছেন, নিঃশ্বাসের প্রশ্বাস, এই ব্যাপারটা কত নিঃশ্বাস সুন্দর করে নিচ্ছেন, কতভাবে ছাড়ছেন। ঠিক আছে, এই ব্যাপারটা যত সুন্দর হবে, যত ডিপ ব্রিদিং করতে পারবেন, যত বড় নিঃশ্বাস নিতে পারবেন, যত বেশি করে প্রশ্বাস ছাড়তে পারবেন, এই ব্যাপারটা যত সুন্দর হবে, তত বুঝবেন আপনার শরীরে অক্সিজেনের মাত্রাটা কিন্তু বাড়ছে, আর তত বেশি কিন্তু আপনি সুস্থ থাকবেন। তৃতীয়ত আরেকটা ব্যাপার, কিছু কিছু নিয়ম করে আমার চলতে হবে। যদি দেখছি ব্যথা হচ্ছে, তাহলে ব্যথার মধ্যে আরও ব্যথা সৃষ্টি করা উচিত না, কারণ তাহলে কি হবে, সেই ব্যথাগুলো আমার আরও সেই জায়গায় যদি কোনো অল্প আঘাত হয়ে থাকে, ক্ষয় হয়ে থাকে, সেটা আরও বেড়ে যাবে। এটা কি করি আমরা, যখন ব্যথার ট্যাবলেট খেয়ে নিই তখন ব্যথাটা আর বুঝতে পারি না, হয়তো হাঁটতে অসুবিধা হচ্ছিল, তার কোনো একটা কারণ ছিল, আমি সেদিকে গেলাম না, আমি ব্যথার ওষুধ খেয়ে নিলাম, আমি হাঁটা শুরু করলাম। দেখবেন যে আপনার হাঁটা তো হয়তো ইজি হয়ে গেল, কিন্তু সেইখানে সমস্যাটা আরও দিনের পর দিন বাড়তে থাকবে। একটা সময় এমন আসবে, তখন দেখবেন যে আর হাঁটতে গেলেও অসুবিধা হচ্ছে, ব্যথার ওষুধ খেয়েও হাঁটাটাকে আপনি নর্মাল করতে পারছেন না, নতুন নতুন সমস্যা কিন্তু চলে আসছে। তো এই জন্যই কিন্তু তখন ডাক্তারের পরামর্শ দরকার। আর আয়ুর্বেদ চিকিৎসা এমন একটা পদ্ধতি, যেখানে কিন্তু আপনি পার্মানেন্টলি এই যে কোনো ধরনের রোগের একটা পার্মানেন্ট সলিউশন করতে পারবেন। তাই জন্য বলবো, যারই এরকম সমস্যা হোক, অল্প হোক বেশি হোক, তারা কিন্তু যদি দেখছেন যে অল্প কোনো একটা ব্যথার একটা সংকেত পেয়ে গেছেন, তাহলেই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করুন। এনবিপির ডাক্তারবাবুরা বিভিন্ন চেম্বারে যাচ্ছে, এবং সেখানে আপনার কাছাকাছি কোনটা আছে সেখানে গিয়ে দেখান, এবং এই রোগের হাত থেকে নিজেকে কিন্তু সারিয়ে নিন। একদম, আমরা জানবো আরও এই বিষয়ে আলোচনা আমরা ফিরবো। অবশ্যই একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। আচ্ছা বলুন, কি সমস্যা বলুন। সমস্যা হচ্ছে কোমর, মানে আমি ঘুমালে কোমর প্রচন্ড পরিমাণে ব্যথা করে, মানে উঠতে পারি না এরকম। ঘুম থেকে ওঠার সময় ব্যথা করে, কোমর তুলতে পারেন না? মানে উঠতে পারি না এরকম। আচ্ছা, আপনার বয়স কত? বয়স হচ্ছে 31 বছর। হ্যাঁ, 31 বছর। 31 বছর। আপনার কাজের ধরনটা কেমন, যেই কাজটা করছেন তার ধরনটা কেমন? চেয়ারে বসে কাজ, না একটু পরিশ্রমের কাজ? না না, কালকে ঘুরতে হয়, সাইকেল নিয়ে যেতে হয়? ও সাইট ভিজিট করতে হয়, তাই তো? গাড়ি ঘোড়া বেশি চলতে হয়, নাকি একভাবে বেশি দাঁড়িয়ে থাকতে হয়, কোনটা? না, বাইক বেশি চালাতে হয়। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। শুনুন। দেখুন, আজকালকার দিনে এই যে ব্যাপারটা, ওনার 31 বছর বয়স, কিছুই বয়স না, কিন্তু ব্যথার সমস্যা চলে এসছে। তাই জন্য আজকাল কিন্তু এই যে বিভিন্ন রোগকে বলা হয় লাইফস্টাইল ডিজিজ। কেন লাইফস্টাইল ডিজিজ? আপনার যে লাইফস্টাইলটা, তার ওপর মানে নির্ভর করে আপনার আজকাল রোগ হয়ে যাচ্ছে। যার যেমন লাইফস্টাইল, সেইভাবে কিন্তু রোগ হয়ে যাচ্ছে। এই একজন 30 বছরের লোকের কিন্তু কোনোদিনই এই লো ব্যাক পেন হওয়ার কথা ছিল না। এখন থেকে 50 বছর বা ধরুন 60 বছর আগে যাদের বয়স ছিল 30, তারা কিন্তু মানে এইসবের কোনো সমস্যাই থাকতো না, তারা ফুটবল খেলছে, ব্যাডমিন্টন খেলছে, সব কিছুই ছিল। আজকে যেহেতু তাদের কাজের ধরনগুলো বদলে গেছে, লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে গেছে, কোনো তার মধ্যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস থাকে না, শারীরিক কোনো পরিশ্রম থাকে না, মানসিক পরিশ্রমটা বেশি। তাই জন্য কি হয়,
তাই জন্য কী হয়, শরীর দুর্বল হয়ে যায়, শরীরের ক্ষমতা কমে যায়। আপনি কি করছেন, বাইকে করে প্রচণ্ড ঘুরতে হচ্ছে, ঠিক আছে, বাইকে ঘোরা অথবা যে কোনো ভেহিকেলে মানে গাড়ি বা যানবাহনে ঘোরা সাংঘাতিকভাবে কিন্তু হাড়ের ক্ষতি করে, বিশেষ করে কোমরের হাড়ের এবং ঘাড়ের হাড়ের, ঠিক আছে, ক্ষতি করে। এই যে ঝাঁকুনিটা, দিনের পর দিন একইভাবে ঝাঁকুনি, ঘন্টার পর ঘন্টা আপনি ড্রাইভ করছেন, এই যে প্রবলেমটা, এইটা কিন্তু হাড়ের জয়েন্টের ওপরে খুব বিশাল চাপ সৃষ্টি করে এবং আঘাত খায়। আঘাত খেতে খেতে সেই জায়গাটাকে কিন্তু নষ্ট করে। যখনই সেই জায়গাটা নষ্ট হচ্ছে অটোমেটিক সেখানে ব্যথার সৃষ্টি হচ্ছে। এটা একটা গেল। দ্বিতীয় কথা, যেহেতু ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই, হয়তো অনেকের চেহারা কী হয়, মোটা হয়ে যায়, মানে বিশেষ করে ভুঁড়ি বেরিয়ে যায়। যখনই ভুঁড়ি বেরোবে আমাদের কিন্তু কোমরের হাড় বেঁকে যায়। এই যে বেঁকে যাওয়াটা, এইটা কিন্তু মারাত্মকভাবে ক্ষতিকর। তখন কি হয় দেখবেন, কোমরেও ব্যথা থাকে, পায়ের নিচে থাইয়ের দিক দিয়ে পায়ের হাঁটুর দিকে ব্যথা বেড়ে যাচ্ছে, এইগুলো থাকবে। এবং তার সাথে সাথে দেখা যায় জয়েন্ট স্পেসটা কমে যায়, যেহেতু এত বেশি আছাড় খেতে থাকে একটা হাড়ের সাথে আরেকটা হাড়, জয়েন্ট স্পেস কমে যায়, সেখানে যে গ্যাপগুলো কমে যায়। এমনকি সেখানে দেখা যায় যে ডিস্ক যেটা থাকে দুটো হাড়ের মাঝখানে কুশনটা, সেটা নষ্ট হচ্ছে কোনোভাবে, এবং ব্যথাটা কন্টিনিউয়াস থেকে যাচ্ছে বছরের পর বছর। এটা ক্রনিক রোগে দাঁড়িয়ে গেল। এইখান থেকে এটাকে কিন্তু রিকভারি না করলে একটা সময় এমনও আসতে পারে যে পায়ের যে নার্ভগুলো সেগুলো ক্ষতি হয়ে গিয়ে অবশ হয়ে যেতে পারে এবং হাঁটা চলা বন্ধ হয়ে যেতে পারে কোমরের ব্যথার থেকে বা কোমরের সমস্যা থেকে। তো এইটা এক্সরে করে দেখতে হয় কি হয়েছে না হয়েছে। আপনার যদি ওরকম কোনো আগে চিকিৎসা করেছেন বা এক্সরে করে থাকেন, রিপোর্ট নিয়ে আসবেন আমাদের কাছে। যদি না থাকে তবু আপনি চলে আসুন। কোথায় আসবেন, আপনার কাছাকাছি যে চেম্বার আছে, যে কোনো চেম্বার আমাদের একটা, গিয়ে আপনি দেখিয়ে নিন, ফেলে রাখবেন না। এবং ওখানে গেলে আমাদের ডাক্তারবাবুরা দেখে বলতে পারবে যে কেন হচ্ছে ব্যথাটা। ওখানে কি আপনার মাংসপেশির দুর্বলতা থেকে হচ্ছে, না ওখানে আপনার হাড় ক্ষয় হয়ে গেছে, না দেখা যাচ্ছে ওখানে যে দুটো হাড়ের মধ্যে জয়েন্ট থাকে সেই জয়েন্টটা মানে স্পেসটা থাকে, স্পেসটা কমে গেছে বা নষ্ট হয়ে গেছে। এরকম অনেক কারণ থাকতে পারে। একেবারে কি কারণ সেইটাই কিন্তু আমাদের এখানে ডাক্তারবাবুরা যখনই বুঝে গেল, তার সাথে সাথে ট্রিটমেন্ট চালু করলো এবং সঠিক ট্রিটমেন্টটা কিন্তু শুরু হয়ে যাবে। সঠিক ট্রিটমেন্টটা যেই শুরু করলো, দেখা গেল আস্তে 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 ওই প্রবলেমটা আপনার কমে গেল। যখনই সেই প্রবলেমটা কমে যাবে অটোমেটিক আপনার ব্যথাও কিন্তু আর থাকবে না। এইটাই হচ্ছে আয়ুর্বেদের গুণ, যে আপনাকে রুট কজ একদম গোড়া থেকে আপনাকে সারাবে। গোড়া থেকে সারালে আপনার এটাই লাভ হবে যে আপনি ওটা পার্মানেন্ট একটা সলিউশন পেলেন, কোনো সাইড এফেক্ট নেই, এবং সারা জীবন ওষুধ খেয়ে থাকতে হবে না। একটা সময়ের পর আমরা যখন ওষুধ বন্ধ করে দেবো তখন কিন্তু আর আপনার ওষুধের ওপর ভরসা করে থাকতে হবে না, আপনি নর্মাল একটা লাইফ কিন্তু লিড করতে পারবেন। একদম। আমরা অবশ্যই আরও এই বিষয়ে জানবো কীভাবে আমরা ব্যথা থেকে উপশম হব। তার আগে আমি একটু বলে দিচ্ছি, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের গ্রুপ অফ ডক্টরসদের আপনারা কোথায় কোথায় পাচ্ছেন আমি একটু জানিয়ে দিচ্ছি, এক্স্যাক্ট লোকেশন, এবং আমি নামটাও মেনশন করে দিচ্ছি। আসানসোলেই কিন্তু আপনারা ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পাচ্ছেন অবশ্যই, এবং আপনারা পেয়ে যাচ্ছেন বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, এবং মালদাতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষাল। আমি অবশ্যই জানাবো, তার আগে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন কি সমস্যা বলুন। আমি প্রশান্ত দাস বলছিলাম গড়িয়াহাট থেকে। বলুন। আমার সমস্যা হচ্ছে মানে প্রচুর হেয়ার ফলিং এর সমস্যা, এক সপ্তাহখানেক দেখছি, আর মাথায় ড্যান্ড্রফ আছে প্রচুর। আচ্ছা, কত বয়স কত ভাই? 33। 33। শুন, আচ্ছা, এই যে ড্যান্ড্রাফের সমস্যাটা কতদিন ধরে হয়েছে? ড্যান্ড্রফটা আছে প্রায় 15 দিন মতন হয়ে গেল, কিন্তু হেয়ার ফলিংটা আগে হতো, কিন্তু এখন এক সপ্তাহ দেখছি বেশি হচ্ছে। মেইন, ঠিক আছে আপনি শুনতে থাকুন, আমি বলছি। মেইন ব্যাপারটা কি হয়, যদি কারো ড্যান্ড্রাফ থাকে তাহলে কিন্তু হেয়ার ফলটা বেড়ে যাবে। এবার আপনার আগেও হেয়ার ফল হচ্ছিল, তার একটা কারণ হয়তো আছে, সেই কারণটা আমরা দেখলে পরে বুঝতে পারবো কি কারণে হচ্ছে। এই বয়সে আপনার ধরুন সাধারণত কি হয়, দুটো তিনটে ব্যাপার হয়। একটা হচ্ছে যদি আপনি সঠিকভাবে যত্ন না নিতে পারেন চুলের, তাহলে হেয়ার ফল হতে পারে। আরেকটা হচ্ছে কি, যদি আপনার দেখা যায় যে আপনি যে খাদ্য খাবার খাচ্ছেন তার মধ্যে চুলের জন্য যে ধরনের পুষ্টি দরকার বা যে ধরনের খাদ্য খাবার দরকার সেটা হয়তো আপনার কম হচ্ছে, এটা হতে পারে। আবার দেখা যাচ্ছে
যে আপনার কোনো একটা হরমোনাল চেঞ্জেস এসছে বা হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে কোনো কারণে, সেখান থেকে চুল পড়তে পারে, এগুলো একটা কারণ। আর এখন যেটা চুল পড়াটা বেড়ে গেছে তার কারণ হচ্ছে আপনার খুশকি চলে এসছে। এবার কি করতে হবে, যেহেতু শীতকাল খুশকি বেড়ে যায়, এবার প্রত্যেক বছরই তো শীতকাল আসবে, খুশকি বাড়বে, আবার চুল পড়বে, এই করতে করতে যদি চুলের গোড়া নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সেই চুলটা আর কোনো দিন আপনি আনতে পারবেন না, ঠিক আছে? তার জন্য প্রপারলি আপনার কি করতে হবে, ট্রিটমেন্ট করাতে হবে। আমাদের এখানে ট্রিটমেন্ট আছে, যে ট্রিটমেন্ট করলে এনবিপিতে আপনার চুলের যে ড্যান্ড্রাফ ওটা পার্মানেন্টলি খতম হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আর ড্যান্ড্রাফ কিন্তু ফিরে আসবে না। তার পাশাপাশি এবার তাহলে কিন্তু ফিরে এলো না, কিন্তু তো মেনটেন করতে হবে। যে কোনো দেখুন আপনার উদাহরণ দিলে বুঝবেন, আপনার ধরুন দাঁতের মধ্যে কোনোভাবে দাগ পড়ে গেছে, অনেকের অনেক নেশা করা থাকে, অনেকে ধরুন পান মানে সুপুরি খাচ্ছে, পান খাচ্ছে, এরকম দাগ তৈরি হচ্ছে, বা ধরুন অনেক সময় অতিরিক্ত আয়রন থেকে বা খাদ্য খাওয়ার থেকেও আমাদের দাঁতের মধ্যে কিন্তু দাগ পড়ে যায়, ঠিক আছে? এবার কি হলো, আপনি দাঁতটাকে পরিষ্কার করিয়ে নিলেন, ডেন্টিস্টের কাছে গিয়ে স্কেলিং করিয়ে নিলেন, পরিষ্কার হয়ে গেল। এবার তারপর তো মেনটেন করতে হবে, যদি মেনটেন না করেন এটা তো আবার খারাপ হয়ে যাবে, ঠিক আছে? তো সেই জন্য আপনার এটাও তাই, আপনার যে ড্যান্ড্রাফটা, চুলের ড্যান্ড্রাফ আমরা সারিয়ে দিলাম, এবার কিভাবে মেনটেন করবেন, আপনার নিজের ইচ্ছায় যা খুশি করবেন না, তাহলে আবার হয়তো কোনোভাবে ইনফেকশান হয়ে আবার ওটা চলে আসতে পারে, অন্য দিক থেকে চলে আসতে পারে। আপনি কি করবেন, আমাদের কিছু প্রোডাক্ট আছে, যেই প্রোডাক্টটা দিয়ে আপনি যদি ওই লোশনটা ইউজ করেন, ওই শ্যাম্পুটা ইউজ করেন, দেখবেন তাহলে আর কোনো দিনই নতুন করে ওখানে কিন্তু ড্যান্ড্রাফ আসতে পারবে না, ঠিক আছে? এই পার্মানেন্ট যে সলিউশনটা, এটা কিন্তু আপনি এনবিপিতে এলেই পেয়ে যাবেন। একদম। আমরা তার আগে একটু বলে দিচ্ছি যে ডক্টরদের কোথায় কোথায় পেয়ে যাচ্ছেন। আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আসানসোলে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, এছাড়া বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, মালদহে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, হলদিয়াতে পেয়ে যাচ্ছেন বন্ধুরা ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, এছাড়া বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন, এবং দুর্গাপুরও বন্ধুরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, কোচবিহারে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বোলপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন, যিনি আমাদের আজকে গেস্ট ডক্টর। অবশ্যই আপনারা পেয়ে যাচ্ছেন রায়গঞ্জে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পেয়ে যাচ্ছেন, খড়গপুরে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, বনগাঁতেও ডক্টর আর দেকে পেয়ে যাচ্ছেন, আগরতলাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কৃষ্ণনগরে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, শিলচরেও বন্ধুরা পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন, শিলচরে আমাদের আজকের যিনি গেস্ট ডক্টর অবশ্যই। আর জামশেদপুরে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, গৌহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, ডিব্রুগড়েও ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন। এই জায়গাগুলো আপনাদের আমরা শিডিউলটা জানিয়ে দিলাম কোথায় আপনারা পেয়ে যাচ্ছেন ডাক্তারবাবুদের। এবং অবশ্যই আপনারা জানেন যে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত, এবং কলকাতার মধ্যে জায়গাগুলো আমি একটু জানিয়ে দিচ্ছি এক্স্যাক্ট। শোভাবাজারে পাচ্ছেন আপনারা, দক্ষিণ কলকাতার ল্যান্সডাউনে পাচ্ছেন, অর্থাৎ হাতিবাগান, শোভাবাজারটা হাতিবাগানেও ট্রান্সফার হচ্ছে, এবং ল্যান্সডাউনে দক্ষিণ কলকাতায় পেয়ে যাচ্ছেন, এছাড়া বেলুড়ে পাচ্ছেন, খিদিরপুরে পাচ্ছেন, এবং হাওড়াতে হয়তো আপনারা হাওড়ার শিবপুর বাল্টিগুড়িতেও বন্ধুরা পাচ্ছেন, এবং বেলুড়েও পেয়ে যাচ্ছেন বন্ধুরা। প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার আমতলাতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে ডিরেক্টরকে পাচ্ছেন। আর আপনাদের তো জানানো আছে যে যেগুলো আমাদের কিন্তু অলরেডি কিন্তু ওপেনিং হচ্ছে এবং হবে আর কি। 12 তারিখে যেটা হচ্ছে 12ই জানুয়ারি হচ্ছে 12/1/25, সেখানে কিন্তু হচ্ছে শ্যামপুর হচ্ছে, সেখানে কিন্তু ডক্টর বি শর্মাকে প্রথম দিন পেয়ে যাচ্ছেন। এছাড়া 19/1/25 গঙ্গাসাগরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন প্রথম দিনে, এবং 26/1/25 ক্যানিংয়ে পাচ্ছেন, সেখানেও কিন্তু ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন। এছাড়া আরও যে দুটি জায়গা পুরুলিয়া, ঝাড়গ্রাম, ধানবাদ, এই জায়গাগুলোতে কিন্তু ওপেনিং হচ্ছে, আপনাদের অবশ্যই আমরা অ্যানাউন্সমেন্ট করে দেবো। আর ফোন নাম্বারটা আমি একটু জানিয়ে দিচ্ছি, টিভি স্ক্রিনে যেটা হেল্পলাইন নাম্বার বলে লেখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537। এই দুটি নাম্বারের মাধ্যমে কিন্তু আপনারা অবশ্যই হেল্পিং নাম্বার, যার মাধ্যমে আপনার ডিটেলসটা জানতে পাচ্ছেন, এবং যদি আগে কোনো ট্রিটমেন্ট করে থাকেন সেটারও টেস্ট রিপোর্ট আনতে হবে, সেটা কিন্তু আপনারা একদম ফোনের মাধ্যমে বিশদভাবে একটু জেনে নিন। আমরা অবশ্যই কিন্তু আমরা দেখে নেব যে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে যারা এসেছেন এবং তারা কতটা উপকৃত হয়েছেন, তাদের বক্তব্যগুলো আপনাদের কাছে আমরা তুলে ধরছি ক্লিপিংসের মাধ্যমে। এবং সঙ্গে থাকুন, আবার আমরা ফিরে আসছি বিরতির পরে।
স্যার আপনি কোত্থেকে এসছেন? আমি এসেছি সোদপুর পানিহাটি থেকে। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুধীর সরখেল। আচ্ছা, আপনার পেশেন্ট কে? আমার পেশেন্ট আমার মিসেস বন্দনা সরখেল। আচ্ছা, উনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? ওনার গ্যাস অম্বল আচ্ছা, আর থাইরয়েড। থাইরয়েডের সমস্যা ছিল। হ্যাঁ। আচ্ছা, কি কষ্ট হতো ওনার? ওনার গ্যাস অম্বল হতো এবং থাইরয়েডের থেকে সমস্ত নানা রকম প্রবলেম হতো। আচ্ছা, থাইরয়েডের সমস্যা ছিল বলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা হ্যাঁ। দিয়েছিল। আচ্ছা, তারপরে এখন সেটা মোটামুটি মানে 30-35 বছর ধরে। 30-35 বছরের পুরনো সমস্যা। হ্যাঁ। দুটো সমস্যা বললেন, একটা হচ্ছে গ্যাস অম্বল আর একটা হচ্ছে থাইরয়েডের সমস্যা। হ্যাঁ। আচ্ছা, আপনি আগে তো নিশ্চয়ই কোনো ট্রিটমেন্ট করিয়েছেন? হ্যাঁ, অ্যালোপ্যাথি দেখিয়েছি, কিচ্ছু হয়নি। আচ্ছা, যেরকম তেমনই ছিল আর কি, হ্যাঁ। সমস্যার সমাধান হয় কিচ্ছু হয়নি। ওই আচ্ছা, মানে ওই 2-4 দিন বন্ধ ছিল, হুম। তারপরে আবার হয়েছে। আবার হয়েছে, মানে ওষুধটা ছাড়তে পারেননি তখন? না। আচ্ছা, তারপর আমাদের এনবিপি তে এসে ট্রিটমেন্ট চালু করেছেন? হ্যাঁ, আমি দেখলাম যে আমি বিনোদ শর্মাকে দেখলাম। আচ্ছা। এই শর্মাকে দেখলাম যে আমি ডিসিশন নিলাম যে আমি আয়ুর্বেদিকে আসবো। আচ্ছা, বেশ। আচ্ছা, তারপর এখানে ট্রিটমেন্ট করার পর আজকের দিনে উনি কেমন আছেন? আজকের দিনে উনি ভালো আছেন। আচ্ছা, এখন কষ্টগুলো? এখন কষ্ট করলে মোটামুটি সেরকম আপাতত নেই। হ্যাঁ, গ্যাস অম্বল সব ঠিক হয়ে গেছে? ঠিক আছে, আজে ওটার জন্য একটু গ্যাসটার জন্য ট্যাবলেট খাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আগের থেকে? আর আগে তো ভালো আছে। আচ্ছা, আর যেটা থাইরয়েডের সমস্যাটা ছিল সেটা? আপাতত ভালো আছে। বাহ। আচ্ছা, এখন আপনি দর্শকদের জন্য কি বলতে চাইবেন? দর্শকদের জন্য বলতে চাই যে এটাই, যাদের সামর্থ্য আছে, তারা আয়ুর্বেদিকে এনবিবিতে আসুন। হ্যাঁ, যদি রোগ দেখেন তাহলে পয়সা দেখলে চলবে না, আর পয়সা দেখলে রোগ দেখলে চলবে না। আচ্ছা, বাহ, একটা ভালো কথা বললেন যে দেখুন, রোগের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। মানুষের টাকা তখনই কাজে আসবে যদি তার প্রাণ থাকে। হ্যাঁ, ঠিক আছে। আমি একদিন অ্যালোপ্যাথিক দেখিয়েছি। হ্যাঁ। আমার টাকাও গেছে, হ্যাঁ। পেশেন্টও ছাড়িনি, এবং মানে উল্টে আমার মানে ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, আপনি এখন স্যাটিসফাইড তো আপনার মিসেসকে দেখিয়ে? হ্যাঁ, স্যাটিসফাইড। ওকে, থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। ওকে। নমস্কার ম্যাডাম, আপনার নাম কি? কবিতা মিশ্রা, আচ্ছা, আপনার বয়স কত? 42, আচ্ছা, আপনি আমাদের কোন চেম্বারে দেখাচ্ছেন? শিলিগুড়ি চেম্বারে। আচ্ছা, আপনি কি রোগের জন্য দেখাচ্ছেন? আমার হাঁটুতে প্রবলেম ছিল, জয়েন্টে খুবই মানে মানে এত প্রবলেম ছিল, ওঠা বসা সব আমার বন্ধ হয়ে গেছিল। আচ্ছা, কতদিন ধরে আপনি এখানে চিকিৎসা করাচ্ছেন? এখানে 3 মাস হয়েছে। 3 মাস ধরে আমি খুবই ভালো, খুবই সুস্থ। আমি এখন বলতে গেলে হাঁটছি না, দৌড়াচ্ছি, এমন আমার পায়ের অবস্থা খুবই ভালো। মানে বলতে মানে আসছে না, কি বলবো আমি এত ভালো আমার। আচ্ছা, মানে আপনি অনেক খুশি হয়েছে এখানে চিকিৎসা করে? অনেক খুশি, অনেক। আমি তো সবাইকে বলবো যে এসে একবার দেখে নিন যাদের অসুবিধা আছে এখানে। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। ওকে। হ্যাঁ, নমস্কার দাদা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম হচ্ছে শেখ তৈয়বুর রহমান। কোথা থেকে এসেছেন আপনি? আমি মেছেদা শান্তিপুর থেকে এসেছি। আর কতদিন আগে ডক্টর বি শর্মার কাছে এসেছিলেন এবং কি সমস্যার জন্য এসেছিলেন? আমি 2022 সালের 28শে ডিসেম্বর আমি এসেছিলাম। আচ্ছা, কি সমস্যার জন্য আমার এসেছিলেন? সুগার রোগের জন্য। বর্তমানে কেমন আছেন আপনি সুগারে? আমি ওনার কাছে 2022 সালে দেখিয়ে 23-24 সালের আমার আগস্ট মাসে আমার সুগার কমপ্লিট হয়ে গেছে, ভালো হয়ে গেছে। মানে সম্পূর্ণ ভালো হয়ে গেছেন আর আপনার সুগারের জন্য মেডিসিন খেতে হচ্ছে না? না, আমি আর কোনো মেডিসিন খাই না। আমি আচ্ছা, ডাক্তার শর্মাকে দেখিয়ে, বি শর্মাকে দেখিয়ে আমি ভালো হয়েছি। এবং আপনার পরিবারের অন্যান্যরাও কি তাদের সমস্যার জন্য ডক্টর বি শর্মার কাছে আসেন? হ্যাঁ, আমার ফ্যামিলিকে, আমার স্ত্রীকে আমি দেখাচ্ছি। তারও শারীরিক অনেক রকম আছে, অসুবিধা আছে, সেইগুলোকেও দেখাচ্ছি, সেগুলোও সুস্থ হচ্ছে। বেশ। আর অন্যান্য যারা ভিউয়ার্সরা বা যারা আপনার কথা শুনছেন তাদের জন্য আপনার কি বক্তব্য থাকবে? আমার বক্তব্য থাকবে মোটামুটি সারা পশ্চিমবঙ্গে বা সারা ইন্ডিয়ার যত রুগী এই চ্যানেল দেখেন, বি শর্মার অনুষ্ঠান দেখেন, এই বি শর্মা ডাক্তারবাবুকে দেখাবেন এবং সবাই সুস্থ হবেন, যে এরকমই রোগ হোক না। মাথা, পায়ের চুল থেকে মাথার নখ পর্যন্ত সমস্ত রকমের রোগ বিনা অপারেশনে ভালো হবেন। ধন্যবাদ দাদা। হ্যাঁ, অবশ্যই আপনারা দেখলেন যে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যারা এসেছেন বিভিন্ন জায়গা থেকে, দূর দূর প্রান্ত থেকে, কাছের বন্ধু, দূরের বন্ধু, সবাই এসে কতটা উপকৃত হয়েছেন।
আমার মনে হয় বিভিন্ন জায়গা থেকেও অনেকে ঘুরে ফিরে আর পাচ্ছেন না, তখন কোথায় যাবেন? অবশ্য এনবিপি তাদের মনে হয় শেষ ঠিকানা। সেটাই আমরা দেখলাম যে তারা কতটা উপকৃত, তারা কতটা আনন্দিত, কতটা উচ্ছ্বসিত, কতটা নির্মল হাসি। সত্যি এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার সেইভাবেই কিন্তু প্রত্যেকটি ডক্টর তাদের এইভাবেই তাদের প্রপার ট্রিটমেন্ট, প্রপার ডায়াগনোসিসের মাধ্যমে কিন্তু সুস্থ সবল সতেজ জীবন উপহার দিচ্ছেন। আমরা আবার অবশ্যই ফিরবো আমাদের আজকের আলোচনা। আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর এস ভাদুরী। আমি সরাসরি আবার তার কাছে চলে যাব। ডাক্তারবাবু, যেটা নিয়ে আমাদের আজকের আলোচনা, তখন আমরা জানি এই যে আর্থারাইটিস, যেটা হলো 80 রকমের আর্থারাইটিস আমরা মোটামুটি শুনি বা জানি কিছুটা আমাদের। তা এই যে আর্থারাইটিসেরও তো বিভিন্ন ভাগ থাকে, বিভিন্ন এক একটা অংশের, আপনি সেইটা অনেকটা এই ব্যাপারে বলেছিলেন আগে, তাও আজকে আমরা একটু জানবো। এই যে অনেক সময় আমাদের পায়ের ব্যথা বা হাঁটুর ব্যথা বা কোমরের ব্যথা বা আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে যে এক একটা মানে অংশের যে ব্যথাগুলো থাকে, আমরা আজকে একটু ছোট্ট করে এগুলো একটু ডেসক্রিপশন বা সেটা যদি আপনি একটু বলেন আমাদের। দেখুন, ব্যথা হচ্ছে আমাদের মেইনলি আমরা যে আলোচনাটা করছি হচ্ছে জয়েন্ট পেইন। ঠিক আছে, জয়েন্ট পেইন মানে গাঁটে গাঁটে ব্যথা। এটা হচ্ছে আমরা যদি বাংলায় বলি তাহলে বলতে হবে যে গাঁটে গাঁটে ব্যথা। বিভিন্ন জায়গায় হতে পারে, সেটা আপনার ঘাড়ের জয়েন্টে হতে পারে, আপনার কোমরের জয়েন্টে হতে পারে, আপনার হাঁটুর জয়েন্টে হতে পারে, আপনার গোড়ালির জয়েন্টে হতে পারে, আপনার যে কোনো আঙুলের জয়েন্টে হতে পারে, এবং সেগুলো দেখা যাচ্ছে। তারপরে আপনার ধরুন এই আপনার কি বলে শোল্ডার জয়েন্টে হতে, কাঁধের জয়েন্টে হতে পারে, রিস্টের জয়েন্টে হতে পারে। এবার দেখুন, নাম বললে আপনি কনফিউজড হয়ে যাবেন, এক একটার এক এক রকম নাম, মানে এক একটার মানে অনেক রকম বাতেরই দেখা যাবে বা আর্থারাইটিসের দেখা যাবে একই রকম সিমটম, আপনি কনফিউজড হবেন। মেইন হচ্ছে আপনি যদি এটাকে জয়েন্ট পেন হিসাবে বলেন তাহলে যে কোনো জয়েন্টেরই একটা পেন হতে পারে। হ্যাঁ, অবশ্যই তার চিকিৎসাটা আলাদা হয়, এক একটা প্রবলেমের আলাদা আলাদা চিকিৎসা হয়। আয়ুর্বেদ কি বলছে, যে কারণে ব্যথাটা হচ্ছে, যেখানেই হোক, যে ধরনেরই হোক, যে কারণে হচ্ছে সেই কারণটাকে খুঁজে বার করা দরকার। এবং সেই কারণটার থেকে কিন্তু যদি আমরা কারণটাকে ঠিক করে দিই তাহলে কিন্তু সেই প্রবলেমটা ঠিক হবে। যেমন একটা উদাহরণ দিতে পারছি, আমরা বলছি কি অস্টিও আর্থারাইটিস আমাদের কোথায় সাধারণত দেখতে পারি, আমাদের হাঁটুর জয়েন্টের মধ্যে এটা দেখা যায় বেশি। আবার আমাদের এমনও হয় আপনার কিন্তু দেখবেন সোরাইটিক আর্থারাইটিস বলে, সোরাইসিস যাদের থাকে, একটা স্কিন ডিজিজ, অটো ইমিউন ডিজিজ, সেখান থেকেও আর্থারাইটিস তৈরি হয়ে যায় এক এক সময়, সেটাকেও আবার আর্থারাইটিস বলছে, সেটাও জয়েন্ট পেন। এবার দুটোর কারণ কিন্তু আলাদা। এবার যদি সোরাইটিক আর্থারাইটিস হয় সেখানে কি হবে, যে সোরাইসিসটার জন্য আর্থারাইটিস হয়েছে, সোরাইসিসটাকে যতক্ষণ না ঠিক করা যাবে সেই আর্থারাইটিসটা কিন্তু ঠিক হবে না। ঠিক আছে, এটা একটা গেল। তারপরে আবার একটা বলছি রিউমেটয়েড আর্থারাইটিস, এইটা আরেকটা ধরনের আর্থারাইটিস। এইটা কোথায় হয়, এইটাও কিন্তু একটা অটো ইমিউন ডিজিজ। কোথায় হয়, সাধারণ আমাদের ব্লাডের মধ্যে থাকে প্রবলেমটা। তার মানে আমার ওই ব্লাডের প্রবলেমটাকে ঠিক করতে হবে, তাহলে আর্থারাইটিসটা ঠিক হবে। আবার ধরুন আমি বলছি অস্টিও আর্থারাইটিস, তার মানে হাড়ের যে জয়েন্ট, বড় যে জয়েন্টগুলো তার মধ্যে হয়, বিশেষ করে হাঁটুতে দেখা যায়। তাহলে ওইখানে কি হয়, ক্ষয়ক্ষতিগুলো হচ্ছে। কেন হচ্ছে, ওখানে জয়েন্টের মধ্যে যে তেলটা সেটা শুকিয়ে যাচ্ছে, কার্টিলেজটা ড্যামেজ হচ্ছে বিভিন্ন কারণে। তাহলে ওই কারণগুলোকে ঠিক করতে হবে, অটোমেটিক তখন এটা ঠিক হবে। এরকম আলাদা আলাদা নাম আছে, অনেক নতুন নতুন মানে অনেক ধরনের নাম আছে। মেন ব্যাপারটা হচ্ছে জয়েন্টের ব্যথা, এবং জয়েন্টের ব্যথা যখনই হচ্ছে তাহলে আমার কি কারণে হচ্ছে সেটা যখনই আমি বার করে নেব, অটোমেটিক দেখা যাবে যে সেই ব্যথাটার কারণটা যখন ঠিক করে নিয়েছি চিকিৎসার মাধ্যমে, তখন আর সেই ব্যথাটা ফিরে ফিরে কিন্তু আসবে না, আপনি পার্মানেন্টলি সলিউশন পাবেন। অবশ্যই তাই সেটা কিন্তু ডাক্তারি চিকিৎসা করতে হবে। ও ডাক্তারবাবুরা আমাদের এখান থেকে যেভাবে বলে দেবে সেভাবে ওষুধ খেতে হবে। নিজের মতো করে করলে এতদিন যেমন কষ্ট পেয়েছেন তাই পাবেন। পুরোটা কিন্তু আপনি ডাক্তারবাবুদের ওপরে ছাড়তে হবে, যে হ্যাঁ আপনার কাছে এসছি ভরসা করে, আপনি ট্রিটমেন্টটা করুন, কিভাবে করলে আমি সুস্থ হব সেটার দিকে আপনি আমাকে সুস্থ করে দিন সেইভাবে। তো সেইভাবে যখনই আপনি ট্রিটমেন্টটা করবেন, ডাক্তারবাবুরা যেভাবে বলবে সেভাবে যখন চলবেন, অটোমেটিক দেখবেন একটা টাইমের পর আপনি সুস্থ হয়ে গেছেন এবং সারা জীবন ধরে কিন্তু ওষুধ খেতে হবে না।
একদম, আমরা আরো জানবো এই বিষয়ে। আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার ম্যাডাম, নমস্কার, বলুন। আমি আশিস চ্যাটার্জি কথা বলছি। আশিস ভট্টাচার্য, বলুন আশিস বাবু, কি সমস্যা বলুন। সমস্যা বলতে আমার মাথার যে চুল মানে গোড়া থেকে উঠে, মাথার চুলটা গোড়া থেকে উঠে, ও, মাথার চুলটা গোড়া থেকে উঠে। গোড়া হ্যাঁ থেকে হ্যাঁ উঠেছে। আচ্ছা, আপনার মাথার চুল গোড়া থেকে চলে আসছে, আপনি কিভাবে বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে কিভাবে পারছেন যে গোড়া থেকে উঠে যাচ্ছে? ওইখানটা ইয়ে হয়ে যাচ্ছে, মানে ডিপ ডিপ হয়ে যাচ্ছে। মানে গোড়াটা মানে চুলের হ্যাঁ যে হ্যাঁ সাদা যে একটা মানে অংশ যে- ফাঁকাটা চুলের যে ফুটোটা সেটা কি বড় হয়ে যাচ্ছে? বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, দেখুন আপনার শুনতে থাকুন, আমি বলছি। শুনুন। এই যে আপনার চুলের গোড়া থেকে যে চুলটা চলে আসছে, কেন আসছে? এই যে বললেন না বড় হয়ে যাচ্ছে, তার কারণ আছে। কারণ আপনার স্ক্যাল্প মানে আমাদের যে তালুটা বলুন বা ধরুন মানে মাথার যে টাকটা, যেই জায়গাটায় চুলটা নেই, মানে চুলের পরের অংশটা, চামড়াটা, ওটার কিন্তু একটা টাইটনেস থাকে, একটা শক্ত ভাব থাকে। যেমনি আমাদের দাঁতটা কি হয়, দাঁত কোথায় থাকে? আমাদের মাড়ির মধ্যে থাকে। মাড়িটাকে কি কাজ কি? ওটাকে আটকে রাখে। নাহলে কি হয়, এই দাঁত কি হয় জানেন তো, আমাদের যে চোয়াল আছে, চোয়ালের মধ্যে ফুটো 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 আছে, সেখান থেকে দাঁতটা তো আসে, বেড়ায়। এবং আমাদের যদি মাড়ি ঠিক না থাকতো, যদি শক্ত না থাকে মাড়ি, তাহলে কিন্তু ওই দাঁতটা ওখানে পড়ে থাকবে, নড়লেই খুলে পড়ে যাবে, ঠিক আছে, বা আমরা টেনেই তুলে দিতে পারবো, এরকম একটা ব্যাপার। মাড়ির কাজটা কি, যেমনি আমরা একটা মানে ধরুন ঘরের পিলারের মধ্যে কি হয়, চারিদিক থেকে সিমেন্ট দিয়ে ওটা আরও মজবুত করি না? অথবা ধরুন আপনাকে একটা কি করলাম, প্রথমে লোহার রড দিয়ে একটা স্ট্রাকচার করা হয়, তারপরে সিমেন্ট দিয়ে ওটাকে শক্ত করা হয়। মাড়িটা আমাদের ওই সিমেন্টের কাজ করে, টাইট করে রাখে। তেমনি আমাদের এই স্ক্যাল্পের যে ফুটোগুলো, ওগুলো কিন্তু টাইট যখন হয়ে থাকে, স্ক্যাল্পটা যখন মানে স্বাস্থ্যকর থাকে, হেলদি থাকে, তখন ওটা টাইট থাকে। তখন গোড়া থেকে কিন্তু আপনি টেনে চুল তুলতে পারবেন না, যদি আপনার ওগুলো ঠিক থাকে। এর জন্য দেখবেন অনেক সময় আমরা দেখি না, ওয়ার্ল্ড রেকর্ড করেছে চুল দিয়ে লরি টেনে নিয়েছে, এরকম অনেক আছে, এরকম তথ্য আছে, এরকম, ঠিক আছে। তো ওগুলো মানে কি, চুল এত শক্ত। নাহলে তো ধরুন কেউ বাচ্চাকে মা চুলের মুঠি ধরে টেনে দিল, টিচার চুলের মুঠি টেনে দিল, সব তো চুল হাতে চলে আসতো। অনেকের দেখবেন চুল কিছু উঠে আসে, সব না আসলেও, আবার অনেকের ওঠেই না। যাদের উঠে আসে হয়তো অল্প, কিন্তু উঠে আসে, অনেকের চুল চিরুনি দিয়ে আঁচড়ালে উঠে আসে। যদি গোড়া থেকে চলে আসে, তাহলে বুঝতে হবে আপনার স্ক্যাল্পটা ড্যামেজ হয়ে গেছে। বিভিন্ন কারণে হয়, সেই কারণগুলো আপনি যখন আমাদের এখানে আসবেন, ডাক্তারবাবুরা আপনাকে বলে দেবে যে এই কারণে চুলটা উঠছে। সেটা পুষ্টির অভাবে হতে পারে, ব্লাড সার্কুলেশন ঠিক হচ্ছে না তার জন্য হতে পারে, বা ধরুন আপনার স্ক্যাল্প ড্যামেজ হয়ে গেছে, যে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন না, তার থেকে হতে পারে। অনেক কিছু কারণে হতে পারে, ঠিক আছে, বা হরমোনাল কারণে হতে পারে, যার জন্য চুল গোড়া থেকে যখনই উঠবে, চুলটা দেখবেন তার মধ্যে একটা ছোট্ট দানার মতো থাকে, সাদা রঙের। ওই দানাটা যদি উঠে আসে, বুঝবেন ওই চুলটা আর কোনোদিন আপনার নতুন করে আসবে না, কোনো মতেই আসবে না। তো এই জন্যই যদি দেখছেন চুল পড়ছে, তাহলে ওটাকে ফেলে রাখবেন না। প্রত্যেক দিন কিন্তু চুল পড়ে গেলে প্রত্যেক দিন অল্প অল্প করে বেশি খারাপ হতে থাকে চুলের, ঠিক আছে। এবং দেখা যায় যে একটা টাইমের পর যখন কেউ যত্ন করে না বা ডাক্তার দেখায় না, একটা টাইমের পর এত চুল পড়ে যাচ্ছে বয়সের আগে। দেখুন চুল সবার কমবে, আপনার সবার চুল কমবে বয়সের সাথে সাথে। যত বয়স বাড়বে তত চুল পড়াটা মানে চুলটা হালকা হতে থাকবে, এটা নিয়ম, প্রকৃতির নিয়ম, ঠিক আছে। কিন্তু দেখা যাচ্ছে আপনার যে বয়স, এই বয়সে চুল অনেক ফাঁকা হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, তার মানে চুলের গন্ডগোল আছে, স্ক্যাল্পে গন্ডগোল আছে, সেটা ট্রিটমেন্ট করাতে হবে। তাহলে কিন্তু সঠিক টাইমে ট্রিটমেন্ট করলে কিন্তু আপনার চুলটাকে যতটা আছে ওটাকে ধরে রাখতে পারবেন, বাঁচাতে পারবেন। এবং যদি চুলের গোড়া যেখানে যেখানে বেঁচে আছে, সেখান থেকে আবার নতুন চুল গজাবে। একদম। আর এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কিন্তু সব রকম ট্রিটমেন্ট হয়, ক্রনিক রোগ থেকে শুরু করে মানে একেবারে
ছোট রোগ থেকে বড় রোগ, একেবারে কথায় যাকে বলে ছোট থেকে বড় সব রকম রোগ, তার সঙ্গে কিন্তু আমাদের এই যে আমাদের নিজেকে কিভাবে যত্ন রাখবেন, কতটা সুস্থ রাখবেন, সবল রাখবেন, তারও কিন্তু ট্রিটমেন্ট হয়। তার কারণ আপনার হেয়ার ট্রিটমেন্ট থেকে শুরু করে আপনার স্কিন ট্রিটমেন্ট থেকে শুরু করে সব রকম ট্রিটমেন্ট এভরিথিং আপনারা কিন্তু সব কিছু পাচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। তার সঙ্গে আবার পঞ্চকর্ম থেরাপি, বিভিন্ন এক্সারসাইজ, সব কিছু মানে ডাক্তারবাবুরাই কিন্তু আপনাদেরকে সেইভাবেই পথটা দেখাবেন এবং তার কথা বা তাদেরকে অনুসরণ বা অনুকরণ বা তাদের সঙ্গে মানে যদি আপনারা সঙ্গে থাকতে পারেন, প্রপার ট্রিটমেন্টটা যদি আপনারা নিতে পারেন, তাহলে কিন্তু আপনারাই সবচেয়ে লাভবান হবেন। তখন রোগগুলো হয়তো আমাদের শরীরে হচ্ছে, তখন মানুষ যতক্ষণ বেঁচে আছে তার শরীরে রোগ আসবে, কিন্তু সেই রোগটিকে কিভাবে আপনি কিওর করবেন, সেই রোগটিকে প্রথম থেকেই কিভাবে একটা সুন্দরভাবে একটা সলিউশনে আসবেন, সেটাই কিন্তু আসল কথা। আর সেটা কোথায় পাচ্ছেন? এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। প্রত্যেকটি ডক্টর কিন্তু আপনাদের সেই আন্তরিকভাবে আপনাদের সেই যত্ন সহকারে কিন্তু সেই কাজগুলোকে করে দেবেন এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আপনি একটি সুস্থ জীবন ফিরে পাচ্ছেন। এখন আমাদের জীবনটা যতক্ষণ আমরা বেঁচে আছি ততক্ষণ একটু ভালোভাবে বাঁচতে চাই। তাই এই যে ব্যথা আমাদের শরীরে নানান রকম যখন উপশম তৈরি হয়, ব্যথা থেকে শুরু করে বিভিন্ন রোগের উপশম, প্রথম ইঙ্গিতেই যদি কিছু আপনারা ধরতে পারেন যে এটা হতে যাচ্ছে বা হচ্ছে, সেটাও কিন্তু আমাদের প্রত্যেক দিন কিন্তু প্রপার আমরা কিন্তু একটা সুন্দরভাবে কিন্তু বিশ্লেষণ করা হয়। ডাক্তারবাবুরা এত সুন্দরভাবে অ্যানালিসিস করেন প্রত্যেকটি রোগ সম্পর্কে। আজকেও দেখুন ব্যথা নিয়ে কত সুন্দরভাবে তিনি কিন্তু ব্যক্ত করছেন যে এইগুলো যদি আপনার শরীরে কোনো সিমটম যদি দেখতে পারেন, বুঝতে পারেন, তাহলে আপনি তৎক্ষণাৎ কিন্তু এই কাজটি মানে রোগটাকে পুষবেন না প্লিজ। তখন যত আপনি রোগটাকে পুষবেন আরেকটা রোগের সৃষ্টি হবে, এটাই হলো সাধারণ। তখন আমাদের অর্গানগুলো ভীষণ সচেতন, মানে একটাকে যদি একটু অসুস্থ দেখে, দুর্বল দেখে, সে কিন্তু সঙ্গে সঙ্গে সেই সবল মানুষটিকে কিন্তু ওই দুর্বল মানুষটি ঘিরে ধরবে। সুতরাং আমাদের আগে থেকে প্রিকশন নেওয়াটা, আগে থেকে আমাদের প্রপার অ্যাডভাইসটা যদি আমরা নিতে পারি, তাহলে কিন্তু আমরাই সবচেয়ে লাভবান হবে, ভালো থাকবো। সুস্থ থাকা মানে যে কোনো কাজকেও কিন্তু আমরা জয় করতে পারি, এটা স্বাভাবিক। ডাক্তারবাবু, আমরা আবার একটু আলোচনায় ফিরবো, যেটা হলো এখানকার আরেকটি বিশেষত্ব পঞ্চকর্ম থেরাপি। আমরা এটা সম্বন্ধে তো জানবই, তারপর আমরা আবার অনেক সময় শুনি এই যে নি রিপ্লেসমেন্ট, কিছু অস্টিও আর্থারাইটিস মানেই আমরা হাঁটুকে একটু আবার একটা নতুন হাঁটু তৈরি করব, এটা কিন্তু আমরা খুব শুনি। সেটা বয়স্ক মানুষরা বলেন এই কথাগুলো। এই সম্বন্ধে আয়ুর্বেদ চিকিৎসা কি বলছে? দেখুন, প্রথম কথা হচ্ছে আমরা যে প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছি, সৃষ্টির সময় থেকে আমাদের কিন্তু হাত পা এগুলো সবই রয়েছে। এবং সেটা কেমন রয়েছে যে আমাদের প্রথমে একটা কঙ্কাল তৈরি হয়েছে, তার উপরে মাংস, তার সাথে সাথে আমাদের বিভিন্ন, তার উপরে হচ্ছে চামড়া এটা, এবং আমাদের শরীরের বিভিন্ন অর্গান তৈরি করা হয়েছে, যেই অর্গানগুলো বিভিন্নভাবে ফাংশন করে এবং ফাংশন ঠিকমতো যখনই করে একজন মানুষ কিন্তু সুস্থভাবে বেঁচে থাকে। এটা হচ্ছে নিয়ম। এবার আমরা প্রথম শুরু হয় নিজেদের গাফিলতি থেকে, যে আমরা নিজেদের যত্ন নিই না, সঠিকভাবে চলি না, এবং তখন থেকে দেখা যায় ছোট ছোটোভাবে আমাদের রোগগুলো মাঝে মাঝে একটু করে আবির্ভাব হয়, আবার চলে যায়, আবার কোনো সময় কষ্ট দেয়, আবার চলে যায়। আমরা তখন কি করি, সেটাকে সেই কষ্টটা থেকে নিজেকে বাঁচানোর জন্য কি করি, এই ব্যথার ব্যাপারটা তখন কি করি, যে ব্যথার ওষুধ খেয়ে নিই। ব্যথার ওষুধ খেতে খেতে, যেটা আমি আগেও একবার বললাম, আপনার ধরুন পায়ে ব্যথা হয়েছে, হাঁটুতে ব্যথা হয়েছে, আপনি ব্যথার ওষুধ খেলেন, কি হলো, এই যে আপনার যে ব্যথার ব্যাপারটা, আপনার যে ব্যথার সেন্সটা করছেন, ব্যথা যে অনুভবটা করছেন, সেই অনুভূতিটাকে বন্ধ করে দেওয়া হয়। ব্রেন বুঝতে পারে না যে আপনার যে ব্যথা হচ্ছে, ঠিক আছে? তার জন্য আপনি মনে করেন আপনার সমস্যাটার সমাধান হয়ে গেছে। ব্যথা কমে যাওয়া মানে সেই রোগটা কিন্তু সমাধান হওয়া না। যখনই ব্যথাটা কমছে তখন আপনি আবার কি করছিলেন, ব্যথাটা যখন হচ্ছিল আপনি লেংচে লেংচে হাঁটছিলেন, বেশি হাঁটছিলেন না, এক জায়গায় বসে থাকছেন, ব্যথায় কষ্ট পেয়ে এরকম করছিলেন। যেই ব্যথাটা কমে গেল আপনি ভাবলেন বা আমি তো সুস্থ হয়ে গেছি, আপনি কিন্তু হাঁটাচলা বাড়িয়ে দিলেন, কাজকর্ম বাড়িয়ে দিলেন, যেভাবে সেভাবে চলাফেরা করছেন, খাওয়া দাওয়াও যেরকম ছিল তেমনই চলছে। এইটা যখনই হচ্ছে, আপনার ধরুন প্রথমে সমস্যাটা ছিল অল্প, যেই ব্যথা আপনার বন্ধ হয়ে গেল, আপনি ভাবলেন আমি সুস্থ হয়ে গেছি, আপনি আরও বাড়াবাড়ি করে ওই সমস্যাটাকে বাড়িয়ে ফেললেন। এইভাবে চলতে চলতে একটা টাইমে যখন আর পারছেন না, ব্যথার ওষুধ খেয়েও কিছু হচ্ছে না, ব্যথার ওষুধ বন্ধ করলেই বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, সেখান থেকে দেখা যাচ্ছে আপনার লিভারের সমস্যা হচ্ছে, কারো কিডনির সমস্যা হচ্ছে, পেটের গন্ডগোল হয়ে যাচ্ছে, এত কিছু হয়ে যাচ্ছে, তখন
আপনি স্পেশালিস্ট ডক্টরকে দেখালেন হাঁটুর জন্য, ওখান থেকে কি বলে দিল, আপনার এটাকে নতুন হাঁটু লাগাতে হবে, নি রিপ্লেসমেন্ট, মানে এই হাঁটুটাকে সরিয়ে দিয়ে নতুন একটা হাঁটু বানাতে হবে, আর্টিফিশিয়াল একটা জিনিস। কি করতে হবে? সার্জারি করতে হবে। এবার যখন সার্জারিটা করলেন, সবাই যখন সার্জারিটা হলো, সবাই কিন্তু একইভাবে সুস্থ হয় না, কারো খুব ভালো হচ্ছে, কারো আবার খুব খারাপ হচ্ছে। দেখা যাচ্ছে আগে যেমন ছিল তেমনই আছে, শুধু কিছু পয়সা খরচা হয়ে গেল, হসপিটালে গিয়ে অ্যাডমিট হতে হলো, ঠিক আছে, আর সার্জারির পরেও দেখা যাচ্ছে কষ্ট বেড়েই আছে, কোনো কিছু কমলো না, বরঞ্চ আরও দেখা যাচ্ছে হাঁটা চলা গেলে হাঁটু বাজ করতে পারছে না, এই করতে পারছে না, অনেক সমস্যা চলে এলো। এই যে ব্যাপারটা, এখানে আয়ুর্বেদ বলছে যে, তার মানে কি ওইটাকে কিন্তু আর সারানো গেল না। আয়ুর্বেদ বলছে আপনি যদি সময় থাকতে ট্রিটমেন্টটা করতে পারেন, প্রথম কথা ম্যাডাম যেটা বলছিলেন যে পঞ্চকর্মা থেরাপি, ওষুধ তো আছেই, ওষুধের পাশাপাশি যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে পঞ্চকর্মা থেরাপি। এই পঞ্চকর্মার থেরাপির দ্বারা আপনাকে কিন্তু অনেক ক্রিটিক্যাল জায়গার থেকে কিন্তু সুস্থতা দেওয়া সম্ভব। আপনার ধরুন হাঁটুটা ফুলে আছে, সেখান থেকেও ব্যথা সৃষ্টি হবে, ওখানে দেখা গেল কেন ফুলেছে সেই ফোলাটাকে কমানো যাবে। যে রসটা শুকিয়ে যাচ্ছে সেই রসটা যাতে আর কোনো মতে মানে শুকিয়ে না যেতে পারে তার কিন্তু প্রতিকার হবে। ভেতরে কিন্তু আস্তে আস্তে অ্যাবজর্পশান হবে, যে মেডিসিনটা অ্যাপ্লাই করা হবে হাঁটুর ওপরে সেটা কিন্তু আস্তে আস্তে ভেতরে টেনে নেবে, তাতে গুণাগুণ হবে যে আপনার যে পা ভাঁজ করতে গিয়ে অসুবিধাগুলো হচ্ছিল বা পা সোজা করতে গেলে কষ্টগুলো হচ্ছিল সেগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এবং যতটা ক্ষয়ক্ষতি হয়েছিল প্রথমে ও আটকে দেবে যাতে আর বাড়তে না পারে আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে। আয়ুর্বেদ চিকিৎসা করলে মেডিসিনের দ্বারা সেটাকে আগে সংরক্ষণ করা যায়, মানে মেনটেন করা যায়, ম্যানেজ করা যায় যাতে আর না বাড়ে সমস্যাটা। এবার কি হলো, না বাড়লো, এবার তারপরে আস্তে 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 ওটাকে ঠিক করা হয়, যতটা ক্ষয়ক্ষতি আছে সেটাকে কিন্তু কমিয়ে আনা যায়। তো তার জন্য কিন্তু আপনার ট্রিটমেন্টটা সঠিকভাবে করতে হবে। কারণ দেখুন, আপনি একটা সার্জারি করে যদি উপকারটা না পান তাহলে আপনার কষ্টও হলো, সার্জারিটাও হলো শরীরের মধ্যে, তার পাশাপাশি কি হলো, আপনার খরচা অনেকটা বেশি হলো। কিন্তু আমি বলবো খরচা যেটাই হোক তার কিন্তু সেই খরচার দিকে যাচ্ছি না, কিন্তু আলটিমেটলি আপনি সুস্থ হতে পারলেন না। কিন্তু আয়ুর্বেদ চিকিৎসা করলে আপনার এটাই লাভ হবে, আপনি আস্তে 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 করে অল্প অল্প করে কিন্তু ভালো জায়গায় পৌঁছবেন, এবং দেখা যাবে একটা টাইমে আপনার ওষুধ খেয়ে আর ব্যথা কমাতে হচ্ছে না, ওষুধ খেয়ে সুস্থ থাকতে হচ্ছে না, আপনি নর্মালি সুস্থ থাকছেন এবং মেনটেন করে যাচ্ছেন। ওই সমস্যাটা কিন্তু আপনার আর চট করে ঘুরে আসবে না যদি আপনি আমাদের ডাক্তারবাবুদের কথা মতো পরামর্শ মতো চলতে পারেন। একদম, একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি ঋষভ বলছিলাম। বলুন, কি সমস্যা বলুন। সমস্যা বলতে ড্রাই স্কিন, মানে যাই কিছু মাখছে না কেন, তেল বলো কোনো ক্রিম বলো কোনো কিছু হচ্ছে না, দিনের শেষে সেই খসখসে ভাবটা থেকে যাচ্ছে। আপনি জল কতটা খান? জল খানটাই অনেকটাই কম হয়ে যায়, মানে প্রায় 1 লিটার 1.5 লিটার মতো। আচ্ছা আচ্ছা, বয়স কত? বয়স 36। 36। আপনার কি সুগার বা থাইরয়েডের সমস্যা কিছু আছে? না না, ওইরকম তো কোনো টেস্ট করা হয়নি। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনুন। যেটা হচ্ছে আমাদের কি হচ্ছে যে শরীরের মধ্যে যদি জলের পরিমাণ কমে যায়, ঠিক আছে, তাহলেই কিন্তু এই সমস্যাগুলো দেখা যায়, ড্রাইনেসের সমস্যা। আর ড্রাইনেসের সমস্যা আরেকটা হয়, ধরুন আপনার ধরুন খুব রোগা চেহারা, খিটখিটে চেহারা একদম বলি যেটা আমরা, একদম যেখানে ধরুন ফ্যাটের পার্সেন্টেজটা খুব কমে গেছে, একেবারেই ফ্যাট নেই, একদম কাট চেহারা, তাদের মধ্যেও কিন্তু ড্রাইনেসটা আসে, ঠিক আছে। এবং যাদের শরীরে জলের পরিমাণ কম তাদের শরীরে কিন্তু ড্রাইনেস আসবেই। তাছাড়াও ধরুন আমি যেটা বলছিলাম, সুগারের সমস্যা হলে, তারপরে থাইরয়েডের সমস্যা হলে, সেই সময়ও দেখা যায় যে মানুষের কিন্তু এই ড্রাইনেসটা বাড়ছে। আর সেটা শুধু বাইরের দিক থেকে আপনার যেটা ময়েশ্চারাইজিং করছেন খুব ভালো, কিন্তু আপনার স্কিন টাইপ অনুযায়ী ময়েশ্চারাইজারটা লাগাতে হবে, সেটা লোশন হবে না ক্রিম হবে না
মানে কি বেস হবে, সেগুলো একটা জেল বেসড হবে না কি হবে, সেগুলোরও কিন্তু ডিপেন্ড করছে আলাদা আলাদা। সেগুলো আমাদের কাছে আছে, আপনারা ইউজ করার জন্য, মেনটেন করার জন্য নিজেদের শরীরকে, ওগুলো আমাদের কাছে ফোন করলে আপনি কালেক্ট করতে পারবেন। যদি চেম্বারে নাও আসতে পারেন, আপনার হোম ডেলিভারি হয়ে যায়। তার পাশাপাশি আমি যেটা বলবো, এইজটাকে কিন্তু সারিয়ে নেওয়া দরকার, তাহলে কিন্তু আপনার সব সময় কিন্তু এই প্রবলেমটা আসবে না, ঠিক আছে? এবং তার জন্য ট্রিটমেন্ট আছে, প্রপার ট্রিটমেন্ট আছে। ট্রিটমেন্টটা করলে আস্তে আস্তে দেখবেন এই জিনিসটা কিন্তু ঠিক হয়ে যাচ্ছে। এটা গেল। এবং খাদ্য খাবারের মধ্যে সবজি, শাকসবজি এবং ফ্রুটস এটা বাড়াতে হবে আপনার, কারণ কিছু ভিটামিনস, মিনারেলস আমরা কিন্তু বেশিরভাগটাই পাই এই শাকসবজি আর ফলমূল থেকে। মাছ, মাংস, ডিম, ভাত এর থেকে কিন্তু খুব বেশি আমরা মিনারেলসটা পাই না। ওখান থেকে আমরা প্রোটিন, কার্বোহাইড্রেট আর কি বলবো যে ফ্যাট, এগুলো পাই, ঠিক আছে? কিন্তু বেশি যেই সংখ্যাটা খাই, আর যেটা আমরা অ্যাভয়েড করি খুব বেশি, যে ফল খাওয়াই হলো না সারাদিন একটাও, আবার দেখা যাচ্ছে আপনি করলেন না, শাকসবজি খেতে চান না, খালি মাছ মাংস খাচ্ছেন, এইগুলো করলে কিন্তু শরীর টিকবে না। আর এই ধরনের সব ধরনের সমস্যাই কিন্তু আসবে, সব রকম সমস্যা, সেটা স্কিনের ড্রাইনেস হোক, স্কিনের পিগমেন্টেশন চলে আসছে খারাপ, অথবা দেখা যাচ্ছে যে আপনার শরীর দুর্বল হয়ে যাচ্ছে কিনা, বা ধরুন ভিতরে অ্যাসিড তৈরি হচ্ছে কিনা, তারপরে দেখা যাচ্ছে আপনার কি বলবো, শরীরের মধ্যে যে একটা ধীর স্থির সেই সব হচ্ছে না, চঞ্চল ভাব, রেগে যাওয়া, সব কিছু কিন্তু, এমনকি কনস্টিপেশন, তারপরে পাইলস, ফিস্চুলা, লিভারের সমস্যা, সব কিছু কিন্তু চলে আসতে পারে আপনার যদি ঠিক মতো খাদ্য খাওয়া না হয়, যেটা আমরা বলি একটা সুষম খাদ্য, বা ধরুন ব্যালেন্স ডায়েট বলি। ব্যালেন্স ডায়েট কিন্তু আপনার খেতে হবে। খেতে গেলে কিন্তু আপনি আমাদের পরামর্শ নিয়ে সেটা করতে পারেন, একবার এসে কনসাল্ট করতে পারেন, তারও কিন্তু পরামর্শ আমরা দিয়ে দিই কীভাবে আপনি মেনটেন করবেন নিজেকে। একদম, আমি একবার একটু বলে দিচ্ছি, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডক্টরদের কোথায় পেয়ে যাচ্ছেন। আসানসোলে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, মালদহে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, হলদিয়াতে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, দুর্গাপুরও বন্ধুরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বোলপুরেও ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন, আমাদের আজকের যিনি গেস্ট ডক্টর, এবং রায়গঞ্জে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, আপনারা খড়গপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, বনগাঁতে পেয়ে যাচ্ছেন ডক্টর আর দেকে পাচ্ছেন, আগরতলাতে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, শিলচরে পাচ্ছেন ডক্টর এস ঘোষাল, এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন, এছাড়া জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, গৌহাটিতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষাল, এবং ডিব্রুগড়েও ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন। আর হেড অফিস আপনারা জানেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস অবশ্যই মধ্যমগ্রামে, এবং কলকাতার মধ্যে পাচ্ছেন শোভাবাজারে পাচ্ছেন, অর্থাৎ হাতিবাগান, যেটা হাতিবাগানে ট্রান্সফার হয়েছে, হাতিবাগানে পাচ্ছেন, এছাড়া ল্যান্সডাউনে পাচ্ছেন দক্ষিণ কলকাতার, এবং বেলুড়ে পাচ্ছেন, এবং অবশ্যই বন্ধুরা খিদিরপুরে পাচ্ছেন, এবং হাওড়া, শিবপুর, বাল্টিগুড়িতেও বন্ধুরা পাচ্ছেন। প্রত্যেক বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার আমতলাতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। এবং কোথায় কোথায় ওপেনিং হচ্ছে সেটা একবার আমি জানিয়ে দিচ্ছি। আপনারা শ্যামপুরে ওপেনিং হচ্ছে ডক্টর বি শর্মাকে 12/1/25, এবং 19/1/25 গঙ্গাসাগরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এবং 26/1/25 ক্যানিংয়ে পেয়ে যাচ্ছেন অবশ্যই ডক্টর বি শর্মাকে। এছাড়া পুরুলিয়া, ঝাড়গ্রামেও বন্ধুরা পাচ্ছেন, ধানবাদেও কিন্তু ওপেনিং হচ্ছে। এই জায়গাগুলো আপনাদের মেনশন করে দিলাম। ফোন নাম্বারটা আরেকবার আমি জানিয়ে দিচ্ছি, হেল্পিং নাম্বার 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537, অবশ্যই হেল্পিং নাম্বার, যার মাধ্যমে আপনার ডিটেলসটা জেনে যাচ্ছেন। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি শিলা ঘোষ বলছিলাম বসিরহাট থেকে। বসিরহাট থেকে বলুন, কি সমস্যা শিলা, বলুন। সমস্যা বলতে আমার না, মানে খাওয়ার পরে একটু অ্যাসিডিটি হয়ে যাচ্ছে। আমি তো জাঙ্ক ফুড অতটাও খাচ্ছি না, এখন খাওয়া কমিয়ে দিয়েছি। বয়স কত আপনার? 20 বছর। আচ্ছা শুনুন, আচ্ছা, বাইরের খাবার কি খাচ্ছেন না, একেবারেই খাচ্ছেন না, না এরকম অ্যাসিডিটি হওয়ার পর খাচ্ছেন না? না না, আমার অ্যাসিডিটি হয়ে যাচ্ছে খাবার পরে। হ্যাঁ, মানে জাঙ্ক ফুড খেলে খাচ্ছেন না এখন, না খাচ্ছেন না? হ্যাঁ বলুন। বলছি আপনি বাইরের খাবার কি এখন খাচ্ছেন না খাচ্ছেন না? বাইরের খাবার খাওয়া আমি একদমই বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, মানে কতদিন? চাপে না পড়লে আমি বাইরের খাবার খাই না। আচ্ছা, এবার যে আপনি ঘরের খাবার খাচ্ছেন তাতেও অ্যাসিড হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? এটা হচ্ছে সপ্তাহ 2 ধরে হচ্ছে। আচ্ছা,
আপনার বাড়িতে যে রান্নাগুলো হচ্ছে তার মধ্যে কি তেল মশলার একটু পরিমাণ বেশি? একটু বেশি, হ্যাঁ। আর পটি আপনার কেমন হয়? না, পটি তো রেগুলার হয়ে যায়, রেগুলার ক্লিয়ার হয় একদম, clear পরিমাণ হয়, ঠিক হয়। একদম একদম। আচ্ছা, জল কতটা খান? তো তারপরেও পেটের মধ্যে একটা মোচড় দেয় আর কি। হ্যাঁ, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, আপনার যেটা হচ্ছে, যেটা পেটের মোচড় দিচ্ছে, যদি পটি ক্লিয়ার না হয় এটা হতে পারে, যদি আমাশার একটা ধাত থাকে সেটাতেও হতে পারে। আর তবে পেটে ক্লিয়ার না হলে, যদি পেটে বাউলস রয়ে যায়, ঠিক আছে, বা ধরুন হজম হচ্ছে না ঠিক মতো, তার থেকেও কিন্তু দেখা যায় যে পেটের সমস্যাগুলো হয়, এবং অ্যাসিডিটি, হাইপার অ্যাসিডিটি যেটা বলছেন, এগুলো দেখা যায়। অনেক সময় লিভারের সমস্যা থেকেও কিন্তু এই প্রবলেমটা আসে। আপনি একবার কাজ করুন, হেল্পলাইন নাম্বারে কল করুন, আমাদের এর ট্রিটমেন্ট আছে, খুব ভালো ট্রিটমেন্ট আছে, এটাকে ফেলে রাখবেন না, তাহলে কিন্তু সমস্যাটা বাড়বে। আমাদের কাছে এলেই বুঝতে পারবো আমরা যে কি কারণে হচ্ছে, সেইভাবে ট্রিটমেন্ট করব, যখন আলটিমেটলি দেখবেন প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে। চিন্তা করবেন না, ঠিক হওয়ার জন্য কিন্তু আমরা রয়েছি, অবশ্য সময় থাকতে আসুন। একদম, এনবিপির হাত ধরুন, আয়ুর্বেদ চিকিৎসার হাত ধরুন, নিশ্চয়ই ভালো থাকবেন। ডাক্তারবাবু, আপনাকে অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্ত, নমস্কার।